সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুন নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। এর আগের ক্লাসে আমরা বাংলা উচ্চারণ পদ্ধতি এই গুরুত্বপূর্ণ বিষয়টির স্বরধ্বনির উচ্চারণ সম্পর্কিত আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ আছে মোট ৩৯টি। এখন প্রশ্ন হচ্ছে, এই ৩৯টি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের কতগুলো ব্যঞ্জন ধ্বনি আছে? এই সম্পর্কে যদিও কিছুটা মতভেদ পাওয়া যায়। কেউ বলেন যে আমাদের ৩০টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে, আবার কেউ বলেন ২৯টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। তো সে বিষয়গুলো আমরা দেখব যে আসলে এই ৩৯টি ব্যঞ্জন বর্ণের মধ্যে কতগুলো ধ্বনি রয়েছে, অর্থাৎ উচ্চারণ রয়েছে কতগুলোর, এবং সেই উচ্চারণগুলো যে বিভিন্ন রকম পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা ব্যঞ্জন ধ্বনির কথা বলছিলাম। আমি বোর্ডে ব্যঞ্জন ধ্বনি এগুলো, ব্যঞ্জন বর্ণগুলো আমি লিখে রেখেছি আমাদের আলোচনার সুবিধার্থে। চলো আমরা বোর্ডের কাছাকাছি আসি। যেটা বলছিলাম যে আমাদের ব্যঞ্জন বর্ণ, আমার মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি, একটু উঁচু করতে হবে। আমরা এই যে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, তার মধ্যে ব্যঞ্জন ধ্বনি কতগুলো সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করব। এই পাশের লাইটটা বন্ধ করলে আর একটু সুবিধা হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ৩৯টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। এই ৩৯টি ব্যঞ্জন বর্ণের মধ্যে কোন কোন বর্ণগুলো উচ্চারণ হয়, অর্থাৎ ধ্বনি আছে কোনগুলোর, আমরা কিন্তু এর আগে বর্ণ এবং ধ্বনির পার্থক্য সুস্পষ্টভাবে বুঝে নিয়েছি। যে ধ্বনি হলো কি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, যে কোনো আওয়াজকে আমরা ধ্বনি বলি। আর সেই ধ্বনির লিখিত বা সাংকেতিক যে চিহ্ন বা প্রতীক, তাকে বলা হয় বর্ণ। তো আমাদের এই ৩৯টি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা এখন ধ্বনি দেখার চেষ্টা করব। আমাদের এই যে উ, যেটা উ, এটার কিন্তু কোনো ব্যঞ্জন ধ্বনি আমরা শব্দে প্রয়োগের সময় পাই না। অর্থাৎ যখন আমরা উকে ব্যবহার করি তখন কিন্তু আমরা দেখব সেটা অং উচ্চারিত হয়। অং, আমরা যদি একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন ধরো তুমি যদি বলো রং, রং শব্দটা যদি বলো, তাহলে এখানে যে রং শব্দটা তুমি বলছো, রং, এখানে কিন্তু উ এরকম কোনো উচ্চারণ আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি কি রং, তার মানে অং পাচ্ছি, কিন্তু উ এরকম কোনো উচ্চারণ হচ্ছে না। আমরা আরো পরিষ্কার হব অন্যান্য উদাহরণগুলো দেখতে দেখতে। আমাদের চ, ছ, বর্গীয় জ এগুলো আছে। যেমন আমি যদি বলি চ দিয়ে যদি একটা উদাহরণ দিই, যেমন চাচা বা চা, যেটা আমরা পান করে থাকি, চা বললে কিন্তু হ্যাঁ চ এর উচ্চারণ আছে, আবার আ এর উচ্চারণও আছে, স্বরে আ, দুইটার উচ্চারণ আছে। কিন্তু উ যেটা, দেখো এখানে কি উ এরকম কোন উচ্চারণ আছে? আমরা যখন বলছি রং, তখন কি উ এরকম কোন উচ্চারণ আমরা পাই না। তার মানে উ বলে কোনো উচ্চারণ আমাদের নাই, সেটা অন্যরকম ভাবে উচ্চারণ হয়। তো যাই হোক, সেটা আমরা আশা করি বুঝলাম। এখন আমাদের এর পরের বর্ণগুলোর মধ্যে আমাদের এই দন্ত ন, এই ধ্বনিটির উচ্চারণ নাই, এটার উচ্চারণ নাই। অর্থাৎ এটা কিন্তু মূর্ধন্য ন দিয়ে উচ্চারণ করে। যেখানে দন্ত ন থাকে বা যেখানে মূর্ধন্য থাকে, দুইটার ক্ষেত্রেই তোমার দন্ত ন দিয়ে উচ্চারণ হয়। তারপরে আমাদের এই যে বর্ণটি, যেটাকে আমরা অন্তস্থ জ বলি, যেটা অন্তস্থ বর্ণের একটি অন্তর্ভুক্ত বর্ণ, এটি কিন্তু কোনো উচ্চারণ নাই, কারণ অন্তস্থ জ যেখানে থাকে সেখানে বর্গীয় জ দিয়ে উচ্চারণ করা হয়। যেমন তুমি যদি বলো যানবাহন, এই যে যানবাহন, তাহলে এই যানবাহন শব্দটা উচ্চারণ করতে গেলে তোমার কিন্তু উচ্চারণে বর্গীয় জ দিয়ে করতে হবে, যান বা হন এরকম উচ্চারণ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু
অন্তস্থ জ আমাদের বর্ণমালার মধ্যে আছে, কিন্তু উচ্চারণে আমরা সেই অন্তস্থ জকে আমরা কি করছি, বর্গীয় জ দিয়ে উচ্চারণ করছি। তারপরে আমাদের এই যে যেটা মূর্ধন্য স আমরা বলি, মূর্ধন্য স, এই মূর্ধন্য স এরও কিন্তু কোনো উচ্চারণ নাই, যেটা কিন্তু আমরা কি করি, তালব্য স দিয়ে উচ্চারণ করি। আমরা যদি একটা শব্দ বলি অনুষ্ঠান, যেখানে মূর্ধন্য স আছে, অনুষ্ঠান, এখানে কিন্তু মূর্ধন্য স আছে, অথচ উচ্চারণে এটার উচ্চারণে আমরা লিখছি কি, অনুষ্ঠান, এরকম লিখছি উচ্চারণটা। তাহলে আমরা দেখছি যে এখানে স কিন্তু মূর্ধন্য স এর বদলে আমরা তালব্য স উচ্চারণ করলাম, ফলে আমাদের এই মূর্ধন্য স এরও কিন্তু কোনো উচ্চারণ নাই। তারপরে যে অন্তস্থ, অন্তস্থ, দেখো অন্তস্থ আমরা বলি, এটা অন্তস্থ, কিন্তু আমরা যখন বলি যে হয়, সে আমার ভাই হয় বা সে আমার বন্ধু হয়, হয়, এখানে কিন্তু হ অন্তস্থ লিখছি, কিন্তু অন্তস্থ এরকম উচ্চারণ হলো কি না, উচ্চারণটা কিন্তু অন্যরকম হয়। কখনো সেটা স্বরে অ দিয়ে উচ্চারণ করা যাবে, কখনো সেটা রস্বই দিয়ে উচ্চারণ করা যাবে, কখনো বা স্বরে আয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু অন্তস্থ এরকম উচ্চারণ আমরা পাই না। আমরা যখন মা বলি তখন কিন্তু দেখো মা, ম আকার দুইটারই উচ্চারণ হচ্ছে, কিন্তু অন্তস্থ আমরা যদি বলি যে মা এর, এই যে এর, এখানে কিন্তু অন্তস্থ আছে মায়ের, যে মায়ের ভালোবাসা সবারই ভালো লাগে, তো মা এর, মা আছে, মা উচ্চারণ আছে, আ উচ্চারণ আছে, এ উচ্চারণ আছে, র উচ্চারণ আছে, কিন্তু অন্তস্থ এরকম কোনো উচ্চারণ আমাদের কিন্তু নেই। তাহলে আমরা দেখলাম অন্তস্থ উচ্চারণ আমাদের নেই। তারপরে এই যে খণ্ডত্ব, এই খণ্ডত্বও কিন্তু এটা কোনো উচ্চারণ নেই, আসলে এটা যেখানে ব্যবহৃত হয় সেখানে ত উচ্চারণ আমরা করি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যে তিনি খুব সৎ, একজন সৎ মানুষ, তাহলে আমরা এটা কিন্তু ত দিয়ে উচ্চারণ করব, আমরা খণ্ডত্ব এরকম কোনো উচ্চারণ করি না, ফলে এটা আমাদের উচ্চারণে নেই। উচ্চারণে নেই হলো তোমার এই অনুস্বার, অনুস্বার বলেও কিন্তু কোনো উচ্চারণ আমাদের নাই। আমরা অনেক শব্দের মধ্যে ব্যবহার করি ঠিকই, কিন্তু অনুস্বার আমরা উচ্চারণ করি না। যেমন তুমি একটা শব্দ দেখো সংখ্যা, সংখ্যা, এখানে কিন্তু অনুস্বার আছে সং, তাহলে এখানে উচ্চারণ কিন্তু কিভাবে হচ্ছে, সং, সংখ্যা, এইভাবে উচ্চারণ হচ্ছে সংখ্যা, তোমার অনুস্বার কোনো উচ্চারণ হচ্ছে না, অনুস্বার এরকম কোনো উচ্চারণ আমরা পাচ্ছি না। আমরা অনুস্বারের বদলে একটা ওই যে উর মতোই অং উচ্চারণ পাচ্ছি, সং, সংখ্যা, এইভাবে আমরা পাচ্ছি, তাহলে অনুস্বারের উচ্চারণ আমরা পাই না। আমরা যেটা পাই না সেটা হলো বিসর্গ, বিসর্গ এর কোনো উচ্চারণ নেই। বিসর্গ বিভিন্ন শব্দে বসে, বসে সে কি করে, মানে শব্দকে বিভিন্নভাবে আমরা দেখব যে সে উচ্চারণটাকে পরিবর্তন করে। যেমন দেখো দুঃখ, দুঃখ, এখানে কিন্তু উচ্চারণটা কি, আমরা যদি এটার উচ্চারণ, আমাদের তো পরীক্ষায় উচ্চারণ দেখতে চাইবে, তাহলে দুঃখ এরকম, কিন্তু দুঃখ এই ধরনের উচ্চারণ হচ্ছে। এখানে বিসর্গ এরকম কোনো উচ্চারণ আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি ক পাচ্ছি, আর খ, আমরা তো খ তো খ এর জায়গায় আছে সেটাকে পাচ্ছি, কিন্তু বিসর্গের বদলে এখানে একটা ক এসে গেছে, সুতরাং আমরা বিসর্গের কোনো উচ্চারণ শব্দের ভিতরে পাই না। আর আমরা পাই না কি চন্দ্রবিন্দু, কোনো শব্দে আমরা কিন্তু চন্দ্রবিন্দু এরকম উচ্চারণ করি না। চন্দ্রবিন্দুর জন্য কি একটু নাসিক উচ্চারণ করি। যখন আমরা একটা শব্দ বলি চাঁদ, চাঁদ, তখন কিন্তু কি হয়, একটু চয়ের সাথে যে স্বরে আছে এটা একটু নাসিক্য হলো, কিন্তু চন্দ্রবিন্দু এই ধরনের কোনো কিন্তু উচ্চারণ আমরা পাই না। তাহলে আমরা যদি দেখি কোন কোন বর্ণগুলো আমরা উচ্চারণ পাচ্ছি না, আমরা উ এটার কোনো উচ্চারণ পাচ্ছি না, মূর্ধন্য নয়ের কোনো উচ্চারণ পাচ্ছি না, দুটো গেল, অন্তস্থ জয়ের উচ্চারণ পাচ্ছি না 3, মূর্ধন্য ষ এর উচ্চারণ পাচ্ছি না 4, অন্তস্থ 5, অনুস্বার, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই মোট আমাদের দেখা যাবে যে 9টি বর্ণ আমরা কিন্তু উচ্চারণ পাচ্ছি না। তাহলে টোটাল আমাদের বর্ণ আছে 39টি, তার মধ্যে 9টি বর্ণর উচ্চারণ অন্য বর্ণ দিয়ে আমরা করছি, ফলে আমাদের কতগুলো বর্ণ ধ্বনি হিসেবে উচ্চারিত হচ্ছে, 30টি বর্ণ। এর আগে আমরা কিন্তু স্বর বর্ণের ক্ষেত্রেও দেখেছি, স্বরবর্ণ আমাদের ছিল 11টি, কিন্তু সেখানে মৌলিক স্বরধ্বনি আমরা পেয়েছিলাম 60টি মৌলিক স্বরধ্বনি পেয়েছিলাম, অন্যগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনির মতো উচ্চারিত হয় না, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি। এখন ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা দেখছি যে আমাদের ব্যঞ্জন বর্ণ আছে
আমাদের 39টি, কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি আছে 60টি, ব্যঞ্জন ধ্বনি আছে আমাদের 30টি। কোনো কোনো কেউ কেউ আবার বলে থাকেন যে আমাদের আরও একটা ব্যঞ্জন বর্ণকে মানে ধ্বনিকে উচ্চারণ হয় না, এরকম অনেকে বলে থাকেন, সেটা হচ্ছে দন্তস্ব। অনেকে বলেন যে দন্তস্বরেও উচ্চারণ হয় না। কিভাবে? যেমন আমরা যেখানে দন্তস্ব বলি, আমরা অনেক ক্ষেত্রে সেটা আমরা কিন্তু তালবস্য উচ্চারণ করি। আমরা যদি একটা শব্দ বলি, যেমন সম্মান, তিনি আমাকে অনেক সম্মান করেন, তাহলে এটা আমরা কিন্তু আমরা লিখছি দন্তস্ব দিয়ে, কিন্তু উচ্চারণ করছি আমরা তালবস্য দিয়ে, সম্মান, এরকম সম্মান। তাহলে এইভাবে আমরা বলছি তালবস্য এর মতো উচ্চারণ হয়। এখন হ্যাঁ, এটা ঠিক যে দন্তস্ব তালবস্য এর মতো উচ্চারণ হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দন্তস্ব এর উচ্চারণ পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তো যেমন আমরা জানি যে 6টি বর্ণ আছে, ত, থ, ন, র, ল। এদের সাথে যুক্ত হলে তখন কিন্তু দন্তস্ব এর উচ্চারণ পাওয়া যায়। যেমন আমরা একটা শব্দ যদি বলি, দেখো সমস্ত, যে আমি সমস্ত নিয়মগুলো আমরা আজকে পড়ব। এই সমস্তর মধ্যে দেখো 2টা দন্তস্ব আছে, তাহলে প্রথমটা কি? স, মানে তালবস্য এর মতো উচ্চারণ হচ্ছে, তারপরে সমস তো, এরকম উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা যে দ্বিতীয় শটা, এটা তয়ের সাথে যুক্ত আছে, এই জন্য ওইটার উচ্চারণ কিন্তু এস, এস এইচ উচ্চারণ হচ্ছে না, এস অর্থাৎ দন্তস্ব উচ্চারণ করছে। সমস, সমস, একটা হচ্ছে তালবস্য প্রথমটা, কিন্তু পরেরটা দন্তস্ব, ফলে দন্তস্বের উচ্চারণ কিন্তু আছে। এটা আমরা দেখাতে পারলাম। সুতরাং আমরা এটা যদি কেউ বলে থাকেন যে 29টি, আমরা সেটাকে গ্রহণ করব না। আমরা কিন্তু যেটা গ্রহণ করব সেটা হচ্ছে আমাদের 30টি আসলে ব্যঞ্জন ধ্বনি রয়েছে। তো এই যে 30টি ব্যঞ্জন ধ্বনি আমাদের রয়েছে, এখন এই 30টি ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে 30টি ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমাদের কোন কোন ধ্বনিগুলো উচ্চারণের মধ্যে উচ্চারণের ক্ষেত্রে আমাদের বেশি প্রয়োজনীয় হয় বা আমাদের জটিলতার সৃষ্টি করে। আসলে প্রয়োজন তো সবগুলোই হয়, সবগুলো ধ্বনি উচ্চারণ করার প্রয়োজন আছে, 30টি ধ্বনি আমরা উচ্চারণ করব, কিন্তু এর ভিতরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো যে সবগুলো ধ্বনির উচ্চারণ কিন্তু তেমন জটিল বা সমস্যা সংকুল নয়। যেমন ধরো ক, খ, গ, ঘ, এগুলোর তো খুব সাধারণ উচ্চারণ, এগুলোর উচ্চারণে তো আমাদের সমস্যা হয় না। আমাদের উচ্চারণে সমস্যা হয় কোনটা? আমাদের যেমন 3টি স আছে, এইখানে উচ্চারণের আমাদের কিছু নিয়ম কানুন আছে। আমাদের যেমন 3টি র আছে, এই 3টি র এর উচ্চারণের ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম কানুন আছে। এই জায়গাগুলো আমাদের সুস্পষ্টভাবে জানতে হবে যে কোথায় কোন নিয়মটা আমরা প্রয়োগ করব। সেই নিয়মগুলো আমরা এখন দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা যে নিয়মটি দেখব, আমরা এটা তাহলে মুছে ফেলি। আশা করছি এটা তোমরা সবাই লিখে নিয়েছো এবং এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো দেখার চেষ্টা করব, তার প্রথম নিয়মটা তুমি একটু লিখে নাও। প্রথম নিয়মের শিরোনামটা আমি দিচ্ছি। প্রথম নিয়মের যে শিরোনামটা দিব, যেটা আমাদের জটিলতা হয়, সেটা হচ্ছে উ, ইও, অনুস্বার। এটাকে আন্ডারলাইন করছি এবং এটা আমরা প্রথম দেখছি। একটু বোর্ডের কাছে আসলে দেখতে সুবিধা হবে। উ, ইও, অনুস্বার ধ্বনির উচ্চারণ। তাহলে তোমরা একটু লিখে নিবে, সাথে সাথে একটু বুঝে নিবে, তাহলে তোমার জন্য সুবিধাজনক হবে। উ, ইও, অনুস্বার ধ্বনির উচ্চারণ। এখন আমরা কি করব? এই 3টির যে উচ্চারণের জটিলতা আছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথম একটি নিয়ম তুমি লিখে নাও, উ এবং অনুস্বার এর উচ্চারণ। প্রথম নিয়মটা দেখো, উ এবং অনুস্বার, উ এবং অনুস্বারের উচ্চারণ সাধারণত অং হয়। তাহলে খুব মজার একটা নিয়ম দেখো, উ এবং অনুস্বারের উচ্চারণ সাধারণত অং হয়। তো আমরা এই দুইটার উচ্চারণে কিন্তু একই রকম পাবো, অং উচ্চারণ হবে। যখন তুমি যখন অনুস্বার দিবে তখনও অং উচ্চারণ হবে শব্দে, যখন উ দিবে তখনও অং উচ্চারণ হবে। যেমন তুমি একটা শব্দ যদি বলো সং, সং এর মতো সেজে আছে, তাই না? তাহলে সং, এটার উচ্চারণ দেখো
এরকম সং সং উচ্চারণ হচ্ছে। তাহলে দেখো স এর জন্য কিন্তু মানে দন্ত স এর জন্য তালব্য শ উচ্চারণ হয়েছে। তো সাধারণত সবগুলো সই তালব্য শ হয়। এর আগে একটু আগে আমি বললাম শুধু ৬টি বর্ণের কথা বলেছি। ওই ৬টি বর্ণের সাথে যুক্তভাবে থাকলে ত থ ন র ল, ত থ ন র ল, পাঁচটি এই ৫টি বর্ণের সাথে যুক্তভাবে যদি থাকে তাহলে দন্ত স হয়। বাকি সব জায়গায় তালব্য শ হয়। তাহলে এখানে সং এটা তালব্য শ এবং অনুস্বারের জন্য অং উচ্চারণ হলো, স এর সাথে একটা অ উচ্চারণ হচ্ছে সং। এইভাবে আমরা কিন্তু পাচ্ছি। আবার তুমি যদি উ দিয়ে কোনো একটি শব্দ দেখো, সেখানে কিন্তু এই অং উচ্চারণটাই পাওয়া যাবে। যেমন আমরা যদি বলি বঙ্কিমচন্দ্র, বঙ্কিম, এটাও কিন্তু দেখো বঙ্কিম। তাহলে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং পরিষ্কারভাবে বুঝলাম যে উ এবং অনুস্বার এই দুইটি ধ্বনির উচ্চারণ সাধারণত অং হয়। দুইটি বর্ণের উচ্চারণই তোমার কি হয়? অং হয়। এদের কিন্তু আর কোনো নিয়ম নাই, এটা একটাই, সব জায়গায় যেখানেই বসুক ও বা যেখানেই অনুস্বার এই বর্ণটা বসুক সেখানেই অং উচ্চারণ হবে। মূল জায়গাটা কিন্তু আমাদের ইও। তাহলে ইও সম্পর্কে আমরা একটা পয়েন্ট শুনে নিই বা লিখে নিই। ইও ধ্বনির উচ্চারণ ৩ ধরনের হতে পারে। এই যে ইও, এই ধ্বনিটির উচ্চারণ ৩ ধরনের হতে পারে। তাহলে কিরকম? আমরা আবার 1 2 দিয়ে মানে 1 2 দিয়ে 3টা পয়েন্ট দিই। ইও ধ্বনির উচ্চারণ ৩ রকম হতে পারে। প্রথম নিয়মটা দেখো, স্বাধীনভাবে ব্যবহৃত ইও এর উচ্চারণ সাধারণত রস্বই অ হয়। স্বাধীনভাবে ব্যবহৃত ইও এর উচ্চারণ সাধারণত ইও হয়, মানে এরকম হবে। এখন একটা প্রশ্ন হলো যে স্বাধীন আর পরাধীন আবার কি বর্ণের মধ্যে? পরাধীন বা স্বাধীন বিষয় না। আসলে স্বাধীনভাবে বলতে আমরা বুঝি বর্ণের প্রাথমিক রূপ, অর্থাৎ ইও যখন এই ইওর মতোই বসে, এটা হচ্ছে স্বাধীন রূপ। আর যখন সে যুক্তভাবে বসে তখন তার উচ্চারণটা ভিন্ন হবে। তাহলে আমরা কিন্তু বর্ণগুলোর ২ রকম রূপ পাই। একটা হচ্ছে তার স্বাধীন বা প্রাথমিক রূপ, আরেকটা হচ্ছে তার যুক্ত রূপ অথবা কার অথবা ফলা, এভাবেও কিন্তু সে বসে। যখন স্বাধীনভাবে বসবে তখন সেটা কিন্তু ইও এর উচ্চারণ রস্বই স্বরেও এরকম হবে। তুমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন একটা উদাহরণ দাও যেখানে ইও পূর্ণরূপে বসেছে। যেমন ধরো মিও, বিড়ালের ডাক মিও। তাহলে এই মিওতে কিন্তু আমরা দেখব যে এর উচ্চারণ আমরা দেখছি মিও, এরকম একটু নাসিক্য দিয়ে এই ধরনের উচ্চারণ হচ্ছে। তাহলে স্বাধীনভাবে ইও, অটা কিন্তু যে অন্তস্থ ওটা দিয়ে উচ্চারণ করছে। তাহলে দেখো যখন ইও স্বাধীনভাবে বসে তখন তার উচ্চারণটা এরকম হয়। এখন এই যে স্বাধীনভাবে ইওর বসা, এইরকম শব্দ আমাদের বাংলা ভাষায় তেমন নেই বললেই চলে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, এর দ্বিতীয় আরেকটা শব্দ খুঁজে পাওয়া তোমার জন্য কিন্তু কঠিন হবে যেখানে ইও স্বাধীনভাবে বসে আছে, এরকম পাওয়া খুব কঠিন, কারণ এই ধরনের শব্দই আমাদের কম। ইওর মূল ব্যবহারটা আসলে এর পরের আরেকটা পয়েন্টে আমরা লিখি, সেটা কি? চ ছ বর্গীয় জ ঝ, চ ছ বর্গীয় জ ঝ, এই 4টি বর্ণের পূর্বে যুক্ত ইও সাধারণত দন্ত ন এর মতো হবে। ইও এর উচ্চারণ সাধারণত দন্ত ন এর মতো হবে। এই 4টি বর্ণের পূর্বে, মানে ইওটা থাকবে এদের আগে, তারপরে এরা 4টার যে কোনো একটা বসবে। এই 4টি বর্ণের পূর্বে যুক্ত ইও এর উচ্চারণ সাধারণত দন্ত ন হবে, অর্থাৎ ইও বসবে কিন্তু উচ্চারণে দন্ত ন হবে। তো এটা তুমি উদাহরণ দিলে বুঝবে। যেমন চ দিয়ে যদি একটা উদাহরণ দাও, দেখো অঞ্চল, ইও চ, ইও কিন্তু উপরে বসেছে, চ নিচে বসেছে, অঞ্চল। তাহলে বলেছে কি চ ছ জ ঝ এর সাথে এটার উচ্চারণ দন্ত ন হবে। কিরকম? অন চল, এরকম উচ্চারণ হলো অঞ্চল। যদি আমরা ছ দিয়ে একটা উচ্চারণ দেখি, যেমন বাঞ্ছনীয়, বাঞ্ছনীয়, বাঞ্ছনীয় শব্দটার মানে হলো ভালো। এই জাতীয় শব্দগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় তোমাকে দিতে পারে। আচ্ছা, দেখার সুবিধার্থে আমি উপরে লিখি এটা বাঞ্ছনীয়।
তাহলে এখানে দেখো যে কি ইওর সাথে ইও উপরে আছে, মানে ইও তারপরে যুক্ত হয়েছে ছ। আর আমরা জানি যে চ ছ বর্গীয় জ ঝ এই চারটি বর্ণের পূর্বে যদি ইও যুক্ত থাকে তখন সেই ইওর উচ্চারণটা নয়ের মতো হয়। তাহলে বাঞ্ছনীয় এখানে কিরকম হবে, বান ছ নি ও, এইভাবে উচ্চারণটা কিন্তু হয়েছে। হ্যাঁ, বান ছ নিও। তাহলে দেখো এই যে ইওর জন্য একটা নয়ের উচ্চারণ আমরা পাচ্ছি। তুমি যদি জয়ের সাথে দেখো, এই জয়ের সাথে যদি একটা উদাহরণ দেখো, যেমন ধরো গঞ্জ, তাই না, গঞ্জ মানে বাজার, অথবা অনেক জায়গার নামও আছে, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে কিন্তু গঞ্জ বানানটা দেখবে যে ইও জ দিয়ে লেখা আছে, কিন্তু এর উচ্চারণটা কেমন, উচ্চারণ হচ্ছে দন্তন্য গঞ্জ। তাহলে আমরা দেখলাম যে চ ছ বর্গীয় জ ঝ এদের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এই নিয়মটা তুমি মনে রাখবে, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট নিয়ম। এবং ইওর মূল উচ্চারণটাই কিন্তু আসলে ইওর মূল উচ্চারণটাই হচ্ছে নয়ের মতো, এবং সে কোথায় বসবে, চ ছ বর্গীয় জ ঝ এই চারটি বর্ণের পূর্বে যুক্তভাবে যখন বসে তখন তার উচ্চারণটা নয়ের মতো হয়। এখন তোমার এটা আবার একটু মনে রাখার সুবিধা কেমন, যে চ ছ জ ঝ এই চারটি বর্ণ কিন্তু এরপরেই তো ইও, ইও তো আসলে এদেরই লাইনের, অর্থাৎ আমাদের তালব্য বর্ণ, তাই না, তালব্য বর্ণ চ ছ বর্গীয় জ ঝ ইও। তাহলে তোমার কিন্তু মনে রাখতে সুবিধা হবে যে এই তালব্য বর্ণগুলোর পূর্বে ইও যদি যুক্ত হয় তখন সে নয়ের মতো ব্যবহৃত হয়। তাহলে ইওর তুমি মূল নিয়মটা পেয়ে গেলে। আরেকটা নিয়ম আছে ইওর, সেটা হলো, সেটা আমরা 3 নম্বরে দেখি, বর্গীয় জ এর পর ইও যুক্ত হলে, বর্গীয় জ এর পর ইও যুক্ত হলে যুক্ত বর্ণটির উচ্চারণ সাধারণত এই গ চন্দ্রবিন্দু জফলা অথবা অথবা গ হসন্ত গ চন্দ্রবিন্দু জফলা এর মতো হয়। দেখো বর্গীয় জয়ের পরে ইও যুক্ত হলে, বর্গীয় জয়ের পরে ইও যুক্ত হলে কি হবে, যুক্ত বর্ণ হবে না একটা, এই যে এরকম, এই যুক্ত বর্ণটির উচ্চারণ এই ধরনের হবে, গ চন্দ্রবিন্দু জফলা অথবা গ হসন্ত গ চন্দ্রবিন্দু জফলা হবে। এই যে যুক্ত বর্ণটা এরকম হবে। যেমন তুমি একটা উদাহরণ যদি দাও তাহলে বুঝতে পারবে, যেমন ধরো জ্ঞান, এই শব্দটার উচ্চারণটা কিরকম, আমাদের তো পরীক্ষায় উচ্চারণ লিখতে দিবে, এই শব্দ দিবে আমরা উচ্চারণ লিখবো, তাহলে এইভাবে হবে জ্ঞান। তাহলে দেখো এখানে এই আকার এবং দন্তন্য, এই যে আকার এবং দন্তন্য এটুকু যদি বাদ দাও তাহলে এই যুক্ত বর্ণের জন্য উচ্চারণ কতটুকু পাচ্ছ, এতটুকু পাচ্ছ, গ জফলা চন্দ্রবিন্দু, এটুকুর জন্য আমরা কিন্তু এই যে যুক্ত বর্ণটার জন্য উচ্চারণ পাচ্ছি। আবার কখনো সেটা গ হসন্ত একটা এক্সট্রা আসে, কিরকম, যখন এই যুক্ত বর্ণটা মাঝখানে চলে যায় শব্দের। যেমন আমরা যদি বলি বিজ্ঞান, বিজ্ঞান বললে দেখো কি হচ্ছে, বিজ্ঞান, তাহলে বিগ জ্ঞান এরকম হয়ে যাচ্ছে। তখন আমরা দেখছি যে আমাদের কিন্তু এই মানে মাঝখানে চলে যাওয়ার জন্য একটা অতিরিক্ত গ আমাদের ব্যবহার করতে হলো। তাহলে আমাদের কিন্তু ইওর উচ্চারণ ছিল এই তিনটি। আবার যদি আমরা ইওর উচ্চারণটা একটু খেয়াল করি, তারপরে আমরা এর পরেরটায় যাব, কারণ এই উচ্চারণগুলো মনে রাখা বা বোঝা খুব জরুরি, বুঝে নিলে আমাদের মনে থাকবে, আর আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু বারবার পড়েও মনে থাকবে না। তাহলে দেখো ইওর উচ্চারণটা কীরকম, ইওর উচ্চারণটা 3 ধরনের। যখন সে স্বাধীনভাবে বসবে তখন কিন্তু সে রস্বই অন্তস্থ ওকার ইও এরকম কিন্তু উচ্চারণ হয়, বা রস্বই স্বরেও এরকম উচ্চারণ হয়। তো এই উচ্চারণটা আমাদের খুব কম আছে, কারণ স্বাধীনভাবে ব্যবহৃত ইও এটা খুবই কম শব্দে আমরা পাই, যেমন মিও একটা শব্দ দেখেছি। কিন্তু ইওর মূল যে ব্যবহারটা সেটা হচ্ছে চ ছ বর্গীয় জ ঝ এই বর্ণগুলোর পূর্ববর্তী বর্ণ হিসেবে যখন ইও যুক্ত হয় তখন তার উচ্চারণ দন্তন্বয়ের মতো হয়। এটাই কিন্তু প্রধান নিয়ম ইওর। অনেকগুলো উদাহরণে আমরা দেখছি এবং প্রচুর শব্দ আছে এইভাবে বাংলা ভাষায়। আরেকটি যেটা নিয়ম সেটা হচ্ছে বর্গীয় জয়ের পরে যদি ইও যুক্ত হয় তখন যে যুক্ত বর্ণটি, সেই যুক্ত বর্ণটির উচ্চারণ গ হসন্ত চন্দ্রবিন্দু গ জফলা এরকম হয়, অথবা গ হসন্ত
গ চন্দ্রবিন্দু জ ফোলা। একটা গ হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে দুইটা গ হতে পারে। একটা হচ্ছে গ চন্দ্রবিন্দু জ ফোলা, এরকম হতে পারে যখন ওই যুক্ত বর্ণটা শব্দের শুরুতে থাকে, আর যুক্ত বর্ণটা শব্দের মাঝখানে যখন চলে যায় তখন গ হসন্ত গ চন্দ্রবিন্দু জ ফোলা, মানে একটা অতিরিক্ত গ তখন আসে দীপ্ত হওয়ার কারণে। তাহলে এই ছিল আমাদের ইওর উচ্চারণ। আমরা আশা করি এই উচ্চারণটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ উচ্চারণে যাই, সেটি হলো বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু। এই তিনটি র কিন্তু আমরা কি করি, উচ্চারণে বেশ একটা ঝামেলা করে ফেলি, মানে একই রকম উচ্চারণ করে ফেলি। আমরা এইটার মধ্যেও কি করি, র উচ্চারণ করি, আবার এটার মধ্যে আমরা র উচ্চারণ করি। তাহলে কিন্তু হ্যাঁ, উচ্চারণ আমরা একই রকম করলেও কি হয়, পাশাপাশি অন্যান্য শব্দের কারণে আমাদের অর্থটা আমরা বুঝতে হয়তো অসুবিধা হয় না। কিন্তু যদি তুমি আলাদাভাবে খেয়াল করো তাহলে দেখো কি দাঁড়ায়। যেমন এই যে পরে, যেটা বয়বিন্দু র, এই পরে মানে কি, কি অর্থ, আর পরে এটার অর্থ কি? এই পরে মানে হচ্ছে লেট, যে আপনি একটু পরে আসেন, আর এটা হচ্ছে পড়ে, পড়ে মানে রিড, সে বই পড়ে। তাহলে কিন্তু দেখো উচ্চারণ একরকম না। এখন উচ্চারণগুলো কোনটার কেমন সেটা আমরা একটু দেখি। এই উচ্চারণটা আমরা খুব ভুল করি, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা তুমি দেখো, বয়বিন্দু র, এই বয়বিন্দু র দন্তমূলীয় ধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, দন্তমূলীয় ধ্বনি। দন্তমূলকে আবার আমরা কিন্তু তালুও বলি, অগ্রতালু। অর্থাৎ তুমি খেয়াল করবে যে দাঁতের, উপরের দাঁতের ঠিক পিছনের যে অসমান অংশটা জিভ দিয়ে যদি স্পর্শ করো তাহলে দেখবে যে উপরের দাঁতের পেছনে একটা অসমান ভাঁজ ভাঁজ পড়া জায়গা আছে, এটাকে বলা হয় তালু। তাহলে র কিন্তু কি করে, এটা তালব্য বর্ণ, বা বলছে যে এটা দন্তমূলীয় বর্ণ। সেটা কি করে, দন্তমূল বা তালু একই জিনিস। সেটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ আলতোভাবে, জিহ্বার অগ্রভাগ কাঁপিয়ে আলতোভাবে দন্তমূল স্পর্শ করে এই ধ্বনিটি উচ্চারিত হয়। এটা উচ্চারিত হবে তোমার জিহ্বার মানে জিভের যে অগ্রভাগটা আছে সেটা হালকাভাবে দন্তমূলে টাচ করবে। তুমি র উচ্চারণ করে দেখো, র বলার আগে কিন্তু, যেহেতু তুমি এখন র উচ্চারণ করবে, তোমাকে কিন্তু মস্তিষ্ক অলরেডি সিগন্যাল দিয়েছে এবং তোমার জিভ কি হয়েছে, ওই তালুর সাথে টাচ করে আছে। র একটু, র একটু টাচ করে কিন্তু তালুতে টাচ করে র উচ্চারণটা আমরা পাবো। যেমন আমরা যদি বলি করা, করা, ধরা, এইসব শব্দগুলোতে হ্যাঁ রটা কিন্তু কি ফ্ল্যাট থাকে, র অর্থাৎ জিভটা তালুতে টাচ করে উচ্চারিত হয়। আর এই দুইটা র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, দুটোই মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। এখন মূর্ধন্য ধ্বনি, তো মূর্ধা কোনটা, মূর্ধা জায়গাটা একটু চিনতে হবে। মূর্ধা আমরা হয়তো সকলেই চিনি, তবু একটু বলছি। মূর্ধা হলো তোমার জিভটা যদি তুমি উল্টে পেছন দিকে যতটুকু নেওয়া যায়, তাহলে যে মুখের মাঝামাঝি যে উঁচু মতো একটা শক্ত জায়গা আছে, এটাকে বলে মূর্ধা। তাহলে এই ডয় বিন্দুর, ঢয় বিন্দুর, এটা কিন্তু মূর্ধন্য ধ্বনি। ফলে এরা কিভাবে উচ্চারিত হবে, জিভের অগ্রভাগ পেছনে, পেছনে ও উপরের দিকে উল্টিয়ে তালুর গভীর অংশে অর্থাৎ মূর্ধাতে স্পর্শ করে ডয় বিন্দুর, ঢয় বিন্দুর উচ্চারিত হবে। হ্যাঁ, এটা উচ্চারণটা কেমন, পড়া, 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 মানে জিভটা একটু উল্টে বাতাসে চাপ দিতে হবে। দেখো এই যে তিনটি র উচ্চারণে কিন্তু বেশ ঝামেলা হয়। একটু যদি তুমি খেয়াল করো, এই তিনটি র এর উচ্চারণে বেশ জটিলতা অনেকের হয়ে যায়। তুমি একটু মনোযোগী হয়ে যদি এটা বোঝার চেষ্টা করো যে এখানে বয়বিন্দু যে র, এটা হচ্ছে তালব্য ধ্বনি, তাহলে এটা জিভ কি হবে, তালুতে টাচ করে র এরকম উচ্চারিত হবে। কিন্তু ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র সেটা মূর্ধন্য ধ্বনি, ফলে মূর্ধাতে টাচ করে আসতে হবে, র, র বললে র, অর্থাৎ জিভটা উল্টে একটু বাতাসে চাপ দিতে হবে, তাহলে কিন্তু এই উচ্চারণটা আমরা পাবো, তাই না? আমরা বলবো যে সে বই পড়ে, সে বই পড়ে। এখন মানে যেহেতু এটা জিভ উল্টে বাতাসে চাপ দেওয়া একটু কঠিন লাগে অনেকের কাছে, যার জন্য আমরা সবই কিন্তু বয়বিন্দু রয়ের মতো উচ্চারণ করে ফেলি, কিন্তু আসলে উচ্চারণটা সঠিক আমরা পাই না। ওই যে যেটা বলছি, অন্যান্য শব্দের কারণে আমরা হয়তো বুঝতে পারি। আমরা যখন বলি এই রহিম কি করে, রহিম বই পড়ে, পরে বলছে আমরা রহিম বই পড়ে, আমরা মানে বুঝে যাই যে সে রিড মানে পড়ছে, পড়ছে, তাই না? এটা কিন্তু পড়া, কিন্তু তাকে বলতে হবে রহিম বই পড়ে। এখন তুমি যখন
সচেতনভাবে উচ্চারণটা করতে যাবে, বিশেষ করে পরীক্ষায় লিখতে যাবে বা কোনো একটা বক্তৃতায় বলছো, সেই সব জায়গায় তো তোমাকে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। আর আমরা মূর্ধন্য বর্ণগুলো উচ্চারণ করতে পারি, আমাদের তো মূর্ধন্য বর্ণ আছে বর্ণমালায়, ট, ঠ, ড, এগুলো তো আমরা উচ্চারণ করতে পারি। ট যেখান থেকে তুমি উচ্চারণ করছো খেয়াল করো, ট, ওইখান থেকে তুমি যদি ট কোথা থেকে উচ্চারণ হচ্ছে, জিভ কিন্তু তোমার মূর্ধাতে টাচ করে আছে, ঠিক ওই জায়গা থেকে তোমার উচ্চারণ করতে হবে র, তাহলেই হয়ে যাবে ট, ঠিক ওই জায়গা থেকে র, একই জায়গা থেকে, কারণ মূর্ধন্য বর্ণ। ফলে আমরা দেখব ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র এগুলো কিন্তু মূর্ধন্য বর্ণ। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে এই যে ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, এই দুইটার মধ্যে আবার পার্থক্য কি? দুইটার উচ্চারণে কি পার্থক্য আছে? এই দুইটার উচ্চারণে খুব তেমন কোনো পার্থক্য নাই, দুইটাই কিন্তু মূর্ধন্য ধ্বনি। পার্থক্যটা যতটুকু সেটা, এটা ডয় বিন্দু রটা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ, যেটা একটু হালকা উচ্চারণ হবে, আর ঢয় বিন্দু র যেটা হচ্ছে মহাপ্রাণ, এটার উচ্চারণটা একটু গভীর হবে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। তাহলে এই তিনটা র আমরা আশা করি বুঝতে পারলাম। যেটা বয় বিন্দু র, এটা কিন্তু তুমি জিভ তালুর সাথে স্পর্শ করে উচ্চারণ করবে, পরে র, এটা র, র উচ্চারণ করবে। আর এই দুইটা হচ্ছে তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, ফলে এটা কিন্তু মূর্ধা থেকে উচ্চারণ করতে হবে, পরে, পরে এরকম কিন্তু উচ্চারণ করতে হবে, দীর্ঘ, এরকম উচ্চারণ তোমাকে করতে হবে। তারপরে আমরা আরো একটি খুব গুরুত্বপূর্ণ নিয়মে আসি, সেটা হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য ধ্বনির উচ্চারণ। যেটা আমি বলছিলাম যে বাংলা ভাষায় প্রচুর শব্দে আমাদের এই তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এই শগুলোর ব্যবহার আছে, এবং তিনটি শয়ের উচ্চারণ খুব কাছাকাছি বিধায় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা খুব তালগোল পাকিয়ে ফেলি। বিশেষ করে এই ক্ষেত্রে খুব মনোযোগী হতে হবে। এখানে খুব সহজেই দুইটা নিয়ম দিয়ে আমরা এগুলোকে আয়ত্তে রাখতে পারবো। যদিও প্রচুর নিয়ম আছে বিভিন্ন বইতে, সেটা তো তুমি পড়বেই, তবে সবগুলো নিয়মের মূল কথা কিন্তু একই দাঁড়ায়। সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। সেটা কি? তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এই তিনটি স এর উচ্চারণ, এই তিনটি ধ্বনির উচ্চারণ, এই তিনটি বর্ণের উচ্চারণ, কারণ বর্ণ যখন লিখছো তখন বর্ণ, আর যখন উচ্চারণ করছো তখন ধ্বনি, এই তিনটি বর্ণের উচ্চারণ সাধারণত তালবস্য হয়। খুব মজার নিয়ম, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, আমরা স্টার মার্ক দিয়ে মনে রাখলাম এটা, যে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এই তিনটি ধ্বনির উচ্চারণ তালবস্য হয়। কিরকম? যেমন তুমি একটা শব্দ যদি দাও শ্মশান, যেটা তালবস্য দিয়ে তুমি লিখছো, এটার উচ্চারণটা কেমন? শ্মশান। একটু ম ফলার জন্য একটু নাসিক্য আসলো। যদি তুমি মূর্ধন্য স দিয়ে একটা শব্দ দেখো, যেমন অনুষ্ঠান, অনুষ্ঠান মূর্ধন্য স, কিন্তু উচ্চারণে তালবস্য দিয়ে উচ্চারণ করব, অনুষ্ঠান। তুমি যদি দন্ত স দিয়ে একটা শব্দ দেখো, দন্ত স দিয়ে, যেমন ধরো সাহিত্য, সাহিত্য, আমরা সাহিত্য বানান লিখছি কিন্তু দন্ত স দিয়ে, আর উচ্চারণ করছি তালবস্য দিয়ে, SH, যেটা সাহিত্য, সাহিত্য। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়মে আছি, সেটা আমরা কি, যে তিনটি শয়ের উচ্চারণই আমাদের কিন্তু সাধারণত তালবস্য হয়, সাধারণত তালবস্য হয়। তাহলে কোথায় কোথায় আবার হয় না, সেটা আবার আরেকটা নিয়ম দেখো। এই ত, থ, ন, র, ল, ত, থ, ন, র, ল, এই পাঁচটি বর্ণের সাথে যুক্ত, এই পাঁচটি বর্ণের সাথে যুক্ত তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এর উচ্চারণ দন্তস্য হয়। তাহলে এই ত, থ, ন, র, ল এদের সাথে যদি যুক্ত হয়, যুক্ত হয়, তখন কিন্তু এই তিনটি শয়ের উচ্চারণই, এটা যুক্ত হলে কি হবে, এই তিনটি শয়ের উচ্চারণই কিন্তু তোমার দন্তস্য হবে। যেমন তুমি যদি একটি শব্দ আমি যদি এখানে দেখাই, যেমন ধরো যে তোমার, যেমন আমরা বলছিলাম যে এখানে একটা উদাহরণ দেখি, যেমন স্নেহ, স্নেহ, এখানে কিন্তু স্নেহ, স্নেহ এই এস দিয়ে উচ্চারণ করছি, স্নেহ এরকম উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এটা দন্ত সই থাকছে, এটা যুক্ত উচ্চারণ, যার জন্য তোমার হয়তো একটু বুঝতে কিরকম লাগছে। আমি আরেকটা সহজ উচ্চারণ দিই, যেখানে একক উচ্চারণ, যেমন ধরো ব্যস্ত, যে তিনি এখন খুব ব্যস্ত আছেন, এই শব্দটা আরো ভালো বোঝা যাবে উচ্চারণটা।
তাহলে এখানে কিন্তু দেখো দন্ত স্বটা কার সাথে যুক্ত হয়েছে, তয়ের সাথে যুক্ত আছে। এই স কিন্তু সবসময় আগে থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে উচ্চারণটা দেখো, ব্যাস তো। এখানে কিন্তু তুমি এস উচ্চারণ করেছো, যেহেতু এটা তয়ের সাথে যুক্ত আছে এই জন্য কিন্তু ব্যস্ত এটা উচ্চারণ। যদি তুমি গ্রস্ত বলতে, গ্রস্থ, তাই না, বিপদ গ্রস্থ, তাহলে এটা কিন্তু তোমার গ্রস্থ তো না, গ্রস্ত, বিপদগ্রস্ত, এটাও ত, তাহলে এটাও কিন্তু গ্রস্ত, গ্রস্ত এরকম হতো। আর বিপদ শব্দটা আগে, বিপদগ্রস্ত, তো বিপদ শব্দটা আগে যা আছে ওটার উচ্চারণ তাই হতো। এখন দেখো তাহলে কিন্তু এগুলো এস উচ্চারণ করছে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে দুইটাই তো আমরা দন্ত স দিয়ে দেখলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে তালবর স দিয়ে একটা দেখি। যেমন তুমি দেখো শ্রদ্ধা, এই যে একটা শব্দ যেখানে তালবর স কিন্তু যুক্ত হয়েছে কার সাথে, রয়ের সাথে। হ্যাঁ, রয়ের সাথে যুক্ত হয়েছে। তো আমরা বলছি যে এই পাঁচটি বর্ণের আগে যদি যুক্ত হয় তাহলে এই তিনটি স্বয়ের উচ্চারণে কিন্তু তোমার এই তিনটি স্বয়ের উচ্চারণে তখন কি হবে, দন্ত স্বয়ে রূপান্তরিত হয়। তাহলে এখানে কিন্তু শ্রদ্ধা রফলার সাথে, অর্থাৎ রফলা মানেই তো র এর সাথে যুক্ত আছে, ফলে এটার উচ্চারণও কিন্তু তোমার দন্ত স দিয়ে হবে, শ্রদ্ধা। এখন খুবই সহজ একটা নিয়ম, আসলে খুবই সহজ একটা নিয়ম, কিন্তু প্রচুর শব্দ তুমি এখান থেকে করতে পারবে। তাহলে আমি আশা করি যে এই বিশেষ করে দন্তস্ব, তালবস্য এবং মূর্ধন্যস্বয়ের যে উচ্চারণটা, এইটা আমাদের খুব তেমন কঠিন না। দেখো খুবই সহজ। কিরকম, দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালবস্য, তিনটি স্বয়ের উচ্চারণই সাধারণত তালবস্য হয়। যেখানেই পাবে এই সাহিত্য, তারপর সম্মান, তারপরে তোমার ধরো যে শ্মশান, যেই স্বয় তুমি পাবে এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে তালবস্য দিয়ে তুমি উচ্চারণটা দেখাবে পরীক্ষায়। কিন্তু ত, থ, ন, র, ল এই পাঁচটি বর্ণের সাথে যখন যুক্ত হবে কোনো স, তখন কিন্তু সেই স্বটি দন্ত স উচ্চারণ হবে। এই তো দুইটা মাত্র নিয়ম। এই দুইটি নিয়ম দিয়ে তুমি কিন্তু এই স উচ্চারণের জটিলতাটাকে এড়াতে পারো। তো আমরা কিন্তু আজকে ব্যঞ্জন ধ্বনির যে জায়গাগুলোতে জটিলতা হয় সেই জায়গাগুলো আমরা দেখেছি। আশা করছি ব্যঞ্জন ধ্বনির এই অংশটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আয়ত্ত করতে পেরেছো। লাস্ট যে জায়গাটি আমরা ব্যঞ্জন ধ্বনির আরেকটু জায়গা আছে, আমরা যদি সেটা স্বরধ্বনি দুই তিনটা আছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে যদি একটু দেখি, বিশেষ দ্রষ্টব্য 4টা পয়েন্ট আমরা একটু দেখতে পারি। রস্বই দীর্ঘই এর উচ্চারণ সাধারণত রস্বই হয়, অর্থাৎ যেখানে রস্বই বা দীর্ঘই থাকবে উচ্চারণে কিন্তু তোমার রস্বই হবে। তুমি যদি একটা শব্দ লেখো যে ইগল, ইগল, ইগল একটা, এই শব্দটাতে দীর্ঘই দিয়ে লিখছো, কিন্তু উচ্চারণে তোমার কিন্তু দেখো অন্যরকম হচ্ছে, রস্বই কার দিয়ে লিখতে হচ্ছে। তাহলে রস্বই দীর্ঘের উচ্চারণ সাধারণত রস্বই। দ্বিতীয় একটা নিয়ম দেখো, রস্ব দীর্ঘ এর উচ্চারণ সাধারণত রস্ব। রস্ব এবং দীর্ঘ এই দুইটার উচ্চারণই সাধারণত রস্ব। আমরা দীর্ঘ দিয়ে একটা, যদি রস্বটা তো রস্ব হবে, আমরা দীর্ঘ দিয়ে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন তুমি যদি বলো যে মূল, যেটা এটা মূল কথাটা হচ্ছে এই, তাহলে তুমি উচ্চারণে কিন্তু লিখবে এইভাবে, মূল উচ্চারণে এইভাবে তুমি লিখছো। তাহলে রস্বই দীর্ঘই গেল, রস্ব দীর্ঘ গেল। এরপরে 3 নম্বর একটা নিয়ম দেখো, অন্তস্থ জ, বর্গীয়, বর্গীয় জ, অন্তস্থ জ, বর্গীয় জ, অন্তস্থ জ, এই দুইটি বর্ণের উচ্চারণ সাধারণত বর্গীয় জ হয়, যেটা আমরা আগেই দেখে ফেলেছিলাম। যেমন তুমি যদি বলো যানবাহন, তো এটার উচ্চারণ কিন্তু হবে যান বা হন, এরকম উচ্চারণ হবে। আর আরেকটা নিয়ম আছে, আমাদের এই 4টা নিয়ম আমরা একটু মনে রাখবো। মূর্ধন্য, দন্তন্য, এই দুইটি ধ্বনির উচ্চারণ সাধারণত দন্তন্য হয়, মানে যেখানে তোমার দন্তন্য হবে মূর্ধন্য। যেমন তুমি যদি একটা শব্দ দেখো লবণ, তাহলে লবণে কিন্তু তোমার লবণ বানানে কিন্তু মূর্ধন্য, কিন্তু উচ্চারণে যখন তোমার তো পরীক্ষায় উচ্চারণ চাইবে তখন এটার উচ্চারণ হবে লবণ, এরকম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে তুমি আসলে পরীক্ষায় এগুলো কিভাবে আসে উচ্চারণটা। তোমার এরকম 7টি শব্দ দিয়ে দিবে, 7টি শব্দ দিয়ে দিবে, বলবে যে কোনো 5টির উচ্চারণ দেখাও, এটা তোমরা জানো। তখন তুমি কি করবে, এরকম 2টা কলাম করবে,
এই পাশে দিবে প্রদত্ত শব্দ আর অপর পাশে দিবে উচ্চারণ। এইচএসসি ফাইনাল পরীক্ষা এইভাবে তোমাদের যাবে। তাহলে তোমার ধরো দেওয়া আছে, ধরলাম লবণ শব্দটা দেওয়া আছে, লবণ, এটা তো বানানটা তো এরকম, আর এটার উচ্চারণটা তুমি দেখাবে এরকম, লবণ। তোমার দেওয়া আছে ধরো ঐতিহ্য, হ্যাঁ, ঐতিহ্য বানানটা এরকম, কিন্তু উচ্চারণ ওই তি ওই তিজ ঐতিহ্য, এইভাবে ঐতিহ্য। তাহলে আমরা এই যে নিয়মগুলো যদি আমরা সব, যেমন আমরা এটা নিয়ম এখনো শিখি নাই, কিন্তু এইসবের নিয়ম শিখেছি, যার জন্য যে নিয়মগুলো আমরা শিখে যাচ্ছি সেই সব নিয়মগুলো আমরা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত উচ্চারণগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে আমরা স্বরধ্বনির উচ্চারণ শিখলাম, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ শিখলাম। আগামী ক্লাসে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ উচ্চারণ, সেটা হচ্ছে ফলার উচ্চারণ। এই যে জফলা, বফলা, রফলা, বফলা, মফলা, এই যে বিভিন্ন ফলা যে আছে আমাদের, এই ফলাগুলা কখন কিভাবে উচ্চারিত হয় এটা শিখে ফেললে আমাদের উচ্চারণ পদ্ধতি কিন্তু মোটামুটি আমাদের আয়ত্তে এসে গেল। আশা করছি আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনে বুঝতে পেরেছো, এবং এটা তোমরা খাতায়ও লিখে রাখবে, এবং এটা কিন্তু একাধিকবার তোমরা এটা বারবার পড়বে এই বিষয়গুলো। এবং আশা করি যে উচ্চারণ সম্পর্কিত আমাদের যে ভীতি কাজ করে ছাত্রছাত্রীদের মধ্যে, এই ভীতিগুলো ইনশাল্লাহ আমাদের কেটে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।